গল্পটি খাসা পরিবারের অন্যতম সদস্যা শ্রীমতী উজ্জয়িনী রায়ের বিবাহবার্ষিকী আজ, অর্থাৎ 10ই ডিসেম্বর। আর উজ্জয়িনী আমাদের জানিয়েছেন যে এই উপলক্ষে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজের কোনো একটা গল্প শুনতে পেলে উজ্জয়িনীর খুব ভালো লাগবে। তাই শ্রীমতী এবং শ্রীমান উজ্জয়িনী রায়ের বিবাহবার্ষিকী উপলক্ষে বিপিন বাবুর বিপদ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ থেকে। উজ্জয়িনী, আশা করছি আপনাদের গল্পটা ভালো লাগবে, আপনাদের আগামী দিনগুলো আরও মজাদার, আরও সুন্দর হোক। চলুন শুরু করি। আর একটু বলে রাখি, যেহেতু অদ্ভুতুড়ে সিরিজের অন্য সব গল্পের মতোই এই গল্পটাও তুলনায় একটু বড়, তাই আমরা গল্পটা দুটো পর্বে আনছি। আজকে প্রথম পর্ব, এর পরের দিন অর্থাৎ মঙ্গলবার 14ই ডিসেম্বর দ্বিতীয় এবং শেষ পর্ব। তার লিঙ্কও খুব শিগগিরই আমরা নিচে ডেসক্রিপশন বক্সের ওপরে আইবারে দিয়ে দেবো। গল্পটা শুরু থেকেই একটার পর একটা চরিত্র যেভাবে আসতে থাকে, তাদের মজাদার কথোপকথনের মধ্যে দিয়ে চারপাশটা আমরা যেভাবে দেখে নিতে থাকি, ছবিগুলো চোখের সামনে ফুটে ওঠে, তা যেমন ইন্টারেস্টিং তেমনি মজাদার। চলুন শুরু করা যাক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিপিন বাবুর বিপদ আজ প্রথম পর্ব। নিজের দুঃখের কথা ভাবলে বিপিনবাবু বেশ আনন্দ পান। যখনই ভাবেন, আহা, আমার মতো এমন দুঃখী আর কে আছে, তখনই তার চোখ ভরে জল আসে এবং মনটা ভারী হালকা হয়ে যায়। আর সেজন্যই বিপিনবাবু নিয়ম করে দুবেলা ঘরের দরজা জানলা এঁটে বসে নিজের দুঃখের কথা ভাবেন। ওই সময় বাড়ির লোক তাকে ভুলেও ডাকে না বা বিরক্ত করে না। মাঘ মাস, নফরগঞ্জে হাড় কাঁপানো শীত পড়েছে। সন্ধ্যের পর আর রাস্তাঘাটে মানুষ দেখা যায় না, কুকুর বেড়ালটা পর্যন্ত পথে বেরোয় না। বিপিনবাবু নিজের ঘরে বসে একখানা ভারী বালাপোষে সর্বাঙ্গ ঢেকে খুবই আনন্দের সঙ্গে নিজের দুঃখের কথা ভাবতে শুরু করেছেন। ভাবতে ভাবতে চোখে জল আসি আসি করছে, মনটা বেশ হালকা হয়ে যাচ্ছে। এমন সময় বাইরে থেকে ক্ষণক্ষণে গলায় কে যেন ডাকলো, বিপিনবাবু আছেন নাকি? ও বিপিনবাবু। বিপিনবাবু ভারী বিরক্ত হলেন। এই শীতের সন্ধেবেলা আবার কে এলো? গলাটা তো চেনা ঠেকছে না। দুঃখের কথা ভাববে 12টা বেজে গেল। বিপিনবাবু হ্যারিকেনটা হাতে নিয়ে উঠে দরজা খুলে বাইরের অন্ধকারে মুখ বাড়িয়ে বললেন, কে কে ডাকছে? আগে এই যে আমি, বলে অন্ধকার থেকে একটা লোক এগিয়ে এসে বারান্দায় উঠল। হ্যারিকেনের আলোয় যেটুকু দেখা গেল তাতে মনে হলো লোকটি খুবই বুড়ো মানুষ এবং বড় রোগা। মাথায় বাদুড়ে টুপি, গায়ে একটা লম্বা ঝুলের কোট, হাতে একখানা লাঠি। বিপিনবাবু বিরক্ত হয়ে বললেন, ও, কোথা থেকে আগমন হচ্ছে? ক্ষণক্ষণে গলায় লোকটি বলল, বলছি মশাই, বলছি, কিন্তু শীতে যে হাত পা সব কাঠ হয়ে গেল, একটু ঘরে ঢুকতে দেবেন তো নাকি? দিনকাল ভালো নয়, উটকো লোককে ঢুকিয়ে শেষে বিপদ ঘটাবেন নাকি বিপিনবাবু? রোগা বা বুড়ো হলে কি হয়, হাতে লাঠি তো আছে। তাছাড়া বাইরের লোককে ঘরে ঢোকাতে অন্যরকম আপত্তিও আছে বিপিনবাবুর। তিনি বিখ্যাত কৃপণ। তার বাড়ির পিঁপড়েরাও খেতে না পেয়ে চি চি করে। এমনকি এ বাড়িতে কুকুর বেড়াল নেই, কাকপক্ষীরাও বড় একটা আসে না। বাইরের লোক এলে পাছে লৌকিকতা করতে হয়, সেই ভয় বিপিনবাবু বাইরে থেকে সাক্ষাৎ পার্টিকে বিদায় করে দেন। লোকে বিপিনবাবুকে চেনে, তাই আসেও না বড় একটা। বিপিনবাবু তাই দরজা আটকে দাঁড়িয়ে বললেন, আমি ব্যস্ত আছি, সংক্ষেপে যা বলার বলুন। বিপিনবাবুর ঘোরতর সন্দেহ হলো লোকটা ওই মেয়ের বিয়ের জন্য সাহায্য বা ওই ছেলের বই কেনার টাকা
না হয় ওই রকমই কিছু চাইতে এসেছে। লোকটা কিন্তু বড় সোজা লোক নয়। দরজা জুড়ে দাঁড়ানো বিপিনবাবুকে একটা গুঁতো মেরে সরিয়ে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে বলল, ওরে বাবা, এই শীতে কুকুর বেড়ালটা পর্যন্ত পথে বেরোয়নি, আর আপনি এই বুড়ো মানুষটাকে ঘরে ঢুকতে দিচ্ছিলেন না? লোকে যে আপনাকে পাষণ্ড বলে তা তো এমনি বলে না মশাই। লোকটা বুড়ো হলেও হাতে পায়ে দিব্যি জোর। কনুইয়ের গুঁতো বিপিনবাবুর পাঁজরে এমন লেগেছে যে তিনি কোকিয়ে উঠে বুক চেপে ধরলেন। তারপর খেঁকিয়ে উঠে বললেন, কে কে আমাকে পছন্দ বলে শুনি? হ্যাঁ, এখনো বলেনি কেউ, সে কি কথা। নফরগঞ্জের লোকেরা এখানে কি ভালো ভালো কথা ভুলে গেছে। বিপিনবাবু খুবই রেগে গিয়ে বললেন, শুনুন, পাষণ্ড বললে আপনাকেই বলতে হয়। কোনোই দিয়ে ওরকম গুঁতো যে দেয় সে খুব হৃদয়হীন লোক। বুড়ো মানুষ বলে কিছু বলছি না, তবে লোকটা একটা কাঠের চেয়ারে জুত করে বসে হাতের লাঠিটা চেয়ারের গায়ে ঠেস দিয়ে দাঁড় করিয়ে বলল, কি বললে? হৃদয়হীন? বাহ, এই কথাটাও মন্দ নয়। তবে গুঁতোটা না দিলে তুমি তো আর আমাকে ঢুকতে দিতে না হে বাপু। তুমি আমাকে না চিনো, আমি তোমাকে খুব চিনি। তুমি হলে হাড়কেপ্পন বিপিন বিহারী রায়। তোমার বাড়িতে ভিখিরি কাঙাল আসে না। খরচের ভয়ে তুমি বিয়ে করে সংসারী অবধি হওনি। বিপিনবাবু এসব কথা বিস্তর শুনেছেন, তাই ঘাবড়ালেন না, বরং খাপ্পা হয়ে বললেন, বেশ করেছি, হাড়কিপ্পন হয়েছি। কেপ্পন হয়েছি তো নিজের পয়সায় হয়েছি, আপনার তাতে কে? লোকটা মৃদু মৃদু মাথা নেড়ে বেশ মোলায়েম গলাতেই বলল, তা অবশ্য ঠিক। তুমি কৃপণ তো তাতে আমার কি যায় আসে। তবে বাপু, সত্যি কথা যদি শুনতে চাও, আমি একজন পাকা কেপ্পন লোকই খুঁজে বেড়াচ্ছি। কাউকে তেমন পছন্দ হচ্ছে না। তুমি হলে এই 13 নম্বর লোক। বিপিনবাবু দাঁত কড়মড় করে বললেন, বটে, তারপর কেপ্পন দিয়ে কী করবেন শুনি? কেপ্পনদের ফলারে নেমন্তন্ন করবেন নাকি? ওরে সর্বনাশ! না না হে বাপু, সব নয়। একজন পাকাপোক্ত কেপ্পন আমার খুব দরকার। কারণটা গুরুতর। বিপিনবাবু একটু বুক চিতিয়েই বললেন, শুনুন মশাই, কৃপণ খুঁজতে আপনি খুব ভুল জায়গায় এসে পড়েছেন। আমি কশ্চিনকালেও কৃপণ নই। একটু হিসেবে হতে পারি, কিন্তু কৃপণ কেউ বলতে পারবে না আমাকে। আমি রোজ সকালে মর্তমান কলা খাই, বাজার থেকে ভালো ভালো জিনিস কিনে আনি, বছরে 1 জোড়া করে জুতো কিনি, আমার 3টে ধুতি আর 3টে জামা, 2টো গেঞ্জি আর একটা আলোয়ান আছে। কৃপণ হলে হতো এত সব? এবার আপনি আসুন, আসুন গিয়ে, আমার এখন অনেক কাজ। লোকটা বাঁদুরে টুপির ফোকর দিয়ে ফোকলা মুখে একটু হেসে বলল, বর্তমান কলা তো তোমার গাছেই হয়, যেগুলো কাঁদি থেকে খসে পড়ে, সেসব মজা কলা বাজারে বিক্রি হয় না বলে তুমি খাও। আর বাজারের কথা বললে শুনে হাসি পেল। বাজারে তুমি যাও একেবারে শেষে, যখন খদ্দের থাকে না। দোকানিরা যা ফেলে টেলে দেয় তাই তুমি রোজ কুড়িয়ে আনো। জুতো তুমি কেনো বটে, কিন্তু সে তোমার বুড়ি এক পিসি তোমায় আদর করে কিনে দেয়। তোমার 3টে জামা আর 3টে ধুতির কত বয়স? পাক্কা 6 বছর। আর ওই গেঞ্জি 2টো, ওগুলো ঘর মোছা নেতা করলেই ভালো হয়। যাকে কৃপণ বলে নিজেকে স্বীকার না করতে চাইলে না করবে, কিন্তু স্বীকার করলে আখের লাভই হতো। মেলা টাকা পয়সা এসে যেত হাতে। টাকা পয়সার কথায় বিপিনবাবু ভারী থতমত খেয়ে গেলেন।
টাকা পয়সা ব্যাপারটাই তাকে ভারী উচাটনে চনমনে করে তোলে। তিনি রাগটাগ ছেড়ে ফেলে একটু নরম গলায় বললেন, তা মশাইয়ের নামটা কি, কোথা থেকে আসা হচ্ছে? বুড়ো মানুষটি ফোকলা মুখে ফের একটু হেসে বলল, এই তো দেখছি ঠান্ডা হয়েছে। বলি বাপু, খামোখা মাথা গরম করে এত বড় দাঁওটা ফসকালে কি ভালো হতো? যে 13 জন কেপ্পনকে বেছেছি তাদের মধ্যে জনা তিনেককে আমার বেশ পছন্দই হয়েছে। তবে বাপু, ওই অত ধন রত্নের দায়িত্ব তো আর যাকে তাকে দেওয়া যায় না, তাই ভালো করে সবাইকে পরীক্ষা করছি। বিপিনবাবু গলা আরও এক পর্দা নামিয়ে বললেন, হ্যাঁ, ধনরত্ন? কীরকম ধনরত্ন? সে ভাবতেও পারবে না। খাঁটি আকবরী মোহর হলো 7 ঘোড়া, তার উপর বিস্তর হিরে মুক্ত, এই দেখা। বলে লোকটি কোটের পকেট থেকে একটি মোহর আর একটি বেশ ঝলমলে ছোট্ট পাথর বের করে দেখালো। বলল, এই হলো নমুনা। বলেন কি? বিপিন একেবারে হাঁ। সত্যি কথাই বলছি, টক করে মোহর আর হিরে পকেটে পুরে বলল লোকটা। ও তা সেসব কোথায় আছে? লোকটা খ্যাঁক করে উঠে বলল, শোনো, আমাকে অত বোকা পাওনি যে ফাঁস করে বলে ফেলবো। না না, আপনাকে মোটেই বোকা বলে মনে হয় না। বোকা নইও, বুঝলে? ধনরত্নের ঠিকানা বলে দিলেই তো আমার মাথায় ডান্ডা মেরে সব গাপ করবে। আগে না, কৃপণ হলেও আমি তত পাষণ্ড নই। কিন্তু লোকে তোমাকে পাষণ্ডই বলে থাকে, তা জানো? যাকে তুমি পাষণ্ড হলেও কিছু যায় আসে না। ধনরত্ন যেখানে আছে সেখানে গিয়ে ফস করে হাজির হওয়া সোজা নয়। সে খুব ভয়ঙ্কর দুর্গম জায়গা। হে শর্মা না নিয়ে গেলে বেঘরে ঘুরে মরতে হবে। যে আজ্ঞে, তা এবার একটু সবিস্তারে না বললে যে সবটা খুব ধোঁয়াটে থেকে যাচ্ছে। আপনার শ্রদ্ধেয় নামটিও যে এই পাপি কানে শুনতে পেলুম না এখনো। বুড়ো খিঁচিয়ে উঠে বলল, থাক থাক, আর অত বিনয়ের দরকার নেই। আমার নাম রাম ভজন আদিত্য। রামবাবু বা ভজনবাবু, যা খুশি বলতে পারো। তবু বিপিনবাবু খুব বিনয়ের সঙ্গেই বললেন, আচ্ছা, আপনি কি অন্তর্যামী? আমি যে সকালে মজা কলা খাই, আমার পিসি যে আমাকে একজোড়া করে জুতো দেয়, আর ওই বাজারে গিয়ে ফেলা ছড়া জিনিস কুড়িয়ে আনি, এসব তো আপনার জানার কথা নয়। ধ্যাত, অন্তর্যামী হতে যাব কোন দুঃখে? আমি নফরগঞ্জে এসে একজনকে জিজ্ঞেস করছিলাম, এই গায়ে কৃপণ লোক কেউ আছে কি না। অমনি দেখলাম আরও সব লোক জুটে গেল, তারা পঞ্চমুখে তোমার গুণকীর্তির কথা বলতে লাগলো। কেউ কেউ এমনও বলল যে তোমার মতো পাষণ্ডের মুখ দেখলেও নাকি ভাপ হয়। বিপিনবাবুর মাথায় রক্ত উঠে যাচ্ছিল। এত বড় সাহস নফরগঞ্জের লোকেদের! নামগুলো জেনে নিয়ে না। বিপিনবাবুর মাথা আচম্বিতে ফের ঠান্ডা হয়ে গেল। এতগুলো লোক তার নিন্দে করে তো উপকারই করেছে, নইলে এই রামবাবু না ভজনবাবু তার কাছে আসতেন? বিপিনবাবু খুবই বিগলিত মুখ করে বললেন, তারা মোটেই বাড়িয়ে বলেনি, বরং একটু কম করেই বলেছে। তারা তো আর জানে না যে আশেপাশে লোকজন না থাকলে আমি ওই জুতো জোড়া পা থেকে খুলে হাতে ঝুলিয়ে হাঁটি, আর অন্যদের মতো মাসে মাসে চুল না ছেঁটে আমি বছরে 2 বার ন্যাড়া হই।
দাড়ি কামানোর মেলা খরচ বলে দেখুন ইহজন্মে আমি দাড়ি কামাইনি। কিন্তু ভজনবাবুকে খুশি করা দেখা গেল বেশ কঠিন ব্যাপার। এত সব শোনার পরেও তিনি অতিশয় জুলজুলে চোখে বিপিনবাবুর দিকে চেয়ে থেকে বললেন, সবই বুঝলুম, তবে আরও একটু বাজিয়ে দেখতে হবে বাপু। যাকে তাকে তো আর অত ধনরত্নের দায়িত্ব দেওয়া যায় না। বিপিনবাবু হাত কচলাতে কচলাতে বললেন, আগে আপনার হলো জহুরির চোখ, আশা করি আমাকে চিনতে আপনার ভুল হবে না। ভজনবাবুর ফোকলা মুখে একটু হাসি ফুটল। এখনো ঠিক ঠিক চিনেছি বলা যায় না, তবে যেন চেনা চেনা ঠেকছে। এই যে আমি বুড়ো মানুষটা, এই বাঘা শীতের সন্ধেবেলা কাঁপতে কাঁপতে এসে হাজির হলুম, তা আমাকে এখনো অবধি এক কাপ গরম চাও খাওয়াওনি, তুমি পাষণ্ডই বটে। বিপিনবাবু শিউরে উঠে বললেন, হ্যাঁ চা? ও বাবা, সে খুব সাংঘাতিক জিনিস। আগুন, চা পাতা, চিনি, দুধ, অনেক বায়নাক্কা। ভজনবাবু খুব ভালো মানুষের মতো মাথা নেড়ে বললেন, তা তো অতি ঠিক কথাই হে বাপু, তবে কিনা ওই 7 রাজার ধন দৌলত পেতে যাচ্ছ, তার জন্যে একটু খরচাপাতি না হয় হলেই। হ্যাঁ, তবে কি আপনার আমাকে পছন্দ হয়েছে? তা তুমি বা মন্দ কি? যে আগে, তাহলে চায়ের কথা মাসিকে বলে আসি, সঙ্গে 2টো বিস্কুট। বিস্কুট বলে থমকে দাঁড়ালো বিপিনবাবু। ভজনবাবু ফোকলা হেসে বললেন, বিস্কুট শুনে মূর্ছা যাওয়ার কিছু নেই, চায়ের সঙ্গে বিস্কুট আমি পছন্দ করি। যে আগে, তাহলে আর কথা কি, বিস্কুট তো বিস্কুটই সই। হ্যাঁ, আর ওই সঙ্গে রাতের খাওয়াটার কথাও বলে এসো। রাতে আমি মাছ মাংস খাই না, একটু লুচি, আলুর দম, ছোলার ডাল, বেগুন ভাজা আর ঘন দুধ হলেই চলবে। বিপিনবাবু চোখ কপালে তুলে মূর্ছা যাচ্ছিলেন আর কি। নিতান্তই মনের জোরে খাড়া থেকে ভাঙা গলায় বললেন, হ্যাঁ ঠিক শুনছি তো, নাকি ভুলই শুনলাম? ঠিকই শুনেছ। ওরে বাবা, বুকটা যে ধড়ফড় করছে, হার্ট ফেল হয়ে মরে না যাই। ভজনবাবু গম্ভীর হয়ে বললেন, তোমার হার্ট ফেল হলে ওইদিকে ওই বিদ্যাধরপুরে 5 গোপাল আছে, তাকে আমার সব দিক দিয়ে পছন্দ ছিল, তবে তোমাকে বাজিয়ে দেখে মনে হয়েছিল তুমি তার চেয়েও সরেস, কিন্তু বুকের পাটা বলতে তোমার কিচ্ছু নেই। বিপিনবাবু সঙ্গে সঙ্গে বুক চিতিয়ে বললেন, কে বললো নেই? লুচি, আলুর দম, ছোলার ডাল, বেগুন ভাজা আর ঘন দুধ, এই তো। এর সঙ্গে আমি আরও 2টো আইটেম যোগ করে দিচ্ছি আপনার জন্যে, পাতিলেবু আর কাঁচা লঙ্কা। বাহ বাহ বাহ, এই তো চাই। আর শুনুন, আমার ওই হাসি রাশি মাসি রাঁধেও বড় ভালো। আহা, বেশ বেশ বেশ। আর শোনো, বিছানায় নতুন চাদর পেতে দেবে একখানা, ভালো লেপ দিও, আমি ওই আজে বাজে বিছানায় ঘুমোতে পারি না। এদিকে নফরগঞ্জের উঠতি এবং নবীন চোর চিতেনের এই সবে নামডাক হতে শুরু করেছে। আশপাশের 5-10টা গাঁয়ে চোরের মহল্লায় সবাই মোটামুটি স্বীকার করেছে যে চিতেন যথেষ্ট প্রতিভাবান এবং তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। চিতেন ছিপছিপে, ছোটোখাটো,
গায়ের রংটি শ্যামলা। চোরেদের বেশি লম্বা হলে বিপদ, তারা চট করে ঝোপে ঝাড়ে বা টেবিলে বা চৌকির নিচে লুকোতে পারে না। ঢ্যাঙা হলে দূর থেকে চোখেও পড়ে যায়। বেঁটে হওয়াটাও কাজের কথা নয়। বেঁটে হলে অনেক জিনিসের নাগাল পাবে না, উঁচু দেওয়াল টপকাতে সমস্যা হবে এবং লম্বা পা ফেলে দৌড়তে পারবে না, তাই ধরা পড়বার সম্ভাবনাও বেশি। চিতেনের উচ্চতা একেবারে আদর্শ, বেঁটে নয়, লম্বাও নয়। রং কালো বলে অন্ধকারে গা ঢাকা দিতে সুবিধে। সে দৌড়ায় হরিণের মতো, গায়ে জোর বলো যথেষ্ট, কিন্তু তার আসল প্রতিভা হলো চোখে। চিতেনের চোখ সর্বদাই সব কিছুকে লক্ষ্য করে। সন্দেহজনক কিছু ঘটলেই তার চোখে পড়ে যায়। রামভজন বাবু যখন সাঁঝবেলাটিতে নফরগঞ্জের হাটখোলার কাছে নবীন মুদির দোকানের সামনে এসে গায়ে কোনো কৃপণ লোক আছে কি না তার খোঁজ করছিলেন, তখনই চিতেন তাকে লক্ষ্য করল। বুড়ো মানুষটির হাবে ভাবে সন্দেহ করার মতো অনেক কিছু আছে। নবীনের দোকানের সামনে বসে কাঠকয়লার আংড়ায় আগুন পোয়াচ্ছিল গাঁয়ের মাতব্বররা। বিশুবাবু একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কৃপণ? তা মশাই কৃপণের খোঁজ করছেন কেন? রামভজন ফোকলা মুখে হেসে বললেন, ওই কুড়োর হাটের মহাজন বিষ্ণুপদ দাসের নাম শুনেছেন কি? আমি তাঁরই কর্মচারী। তা তাঁর শখ হয়েছে মহল্লার সব কৃপণদের নিয়ে একটা সম্মেলন করবেন। সেরা কঞ্জুসকে কঞ্জুস রত্ন উপাধি দেওয়া হবে। আমার ওপর হুকুম হয়েছে কৃপণ খুঁজে বের করতে। বড় লোকের শখ আর কি। এ কথায় সবাই হই হই করে উঠল। ব্যোমকেশবাবু বললেন, তার আর চিন্তা কি, ঠিক জায়গাতেই এসে পড়েছেন। ওই আমাদের ওই বিপনেকে নিয়ে যান, তার মতো কিপটে ভারতে নেই। তারপর সবাই মিলে বিপিনবাবুর কিপটেমির মেলা গল্প বলে যেতে লাগলো। কিন্তু রামভজন বাবুর আষাঢ়ে গল্পটা চিতেনের মোটেই বিশ্বাস হলো না। উচ্চবাচ্য না করে সে ঘাপটি মেরে এক ধারে বসে রইল। রামভজনবাবু যখন বিপিনের বাড়ি রওনা হলেন তখন সেও পিছু নিল। জানলায় কান পেতে সে সব কথাবার্তা শুনল। ধনরত্নের কথাটা তার মোটেই বিশ্বাস হলো না। তবে ব্যাপারটা আসলে কি সেটা না জেনেই বা চলবে কি করে চিতেনের? বিপিনবাবুর 3 মাসই কারোই মনে যে সুখ নেই তা চিতেন জানে। কাশিবাসী মাসির বয়স এই 88 পেরিয়েছে, হাসি রাশি মাসি 86, আর হাসি খুশি মাসির এই 80 হলো। তারা কেউ বিয়ে করেননি। 3 জনে মিলে বোনপো বিপিনকে অনেক আশায় মানুষ করেছেন। বিপিন তাদের নয়নের মণি। তাদের বিষয় সম্পত্তি সবই বিপিনবাবুই পাবেন। এই বাড়িঘর, গয়নাগাঁটি, নগদ টাকা সব। কিন্তু হলে কি হয়, বিপিনবাবু বড় হয়ে এসা কেপ্পন হয়েছেন যে মাসিদের ত্রাহি ত্রাহি অবস্থা। হোমিওপ্যাথি শিশিতে করে রোজ 1 শিশি সর্ষের তেল আনেন বিপিনবাবু। নিয়ম করে দিয়েছেন তরকারিতে 10 ফোঁটার বেশি তেল দেওয়া চলবে না। তা সেই অখাদ্য তরকারি মাসিরা গিলবেন কি করে? বিপিন ওই অখাদ্যই সোনাহেন মুখ করে খান দেখে 3 মাসই বিরলে দীর্ঘশ্বাস ছাড়েন। একদিন দুপুরবেলা চিতেন নারকোল পেড়ে দিতে এসে দেখল 3 বুড়ি চোখের জল ফেলতে ফেলতে তেঁতুল দিয়ে কোনো রকমে ভাত গিলছেন। কাণ্ড দেখে চিতেন হাত জোর করে বলল,
মাসিমাগণ, বিপিনবাবু কৃপণ লোক জানি, কিন্তু তা বলে আপনারা কেন কষ্ট করবেন? হাসি মাসি বললেন, তা কি করব বাবা বল, বিপনে যে 10 ফোঁটার বেশি 15 ফোঁটা তেল তরকারিতে দিলে ওরে বাবা এই যে তেলের সমুদ্র বলে রাগ করে খাওয়া ফেলে উঠে যায়। জিতেন বলল, মাসিমাগণ, এক একজনের এক এক রকমের সুখ, কৃপণের সুখ কৃচ্ছ সাধনে। বিপিনবাবু দুঃখ পেতে ভালোবাসেন বলে দুঃখ জোগাড় করে আনেন, তার জন্য আপনাদের দুঃখ হয় জানি, কিন্তু তার ওপর আপনারা যে দুঃখ পাচ্ছেন তাতে দুঃখ যে ডবল হয়ে যাচ্ছে। তাহা কি করব বাবা, একটা বুদ্ধি দে। দেখুন, আমি বলি কি, বিপিনবাবু যখন দুঃখের মধ্যে সুখ পাচ্ছেন তখন আপনাদের আর দুঃখ বাড়িয়ে কাজ নেই। দিন, টাকা দিন, আমি চুপি চুপি ভালো মন্দ কিনে এনে রোজ দিয়ে যাব। সে কি আমাদের গলা দিয়ে নামবে রে বাবা? শুনুন, ভালো করে তেল ঘি দিয়ে রান্না করবেন, দেখবেন হড় হড় করে নেমে যাচ্ছে। তা সেই থেকে জিতেন গোপনে মাসিদের বাজার করে দিয়ে যায় রোজ। সেরা তরকারি, ভালো মাছ, তেল, ঘি, দুধওয়ালাও ঠিক করে দিয়েছে সে। মাসিরা এখন ভালো মন্দ খেয়ে বাঁচছেন। কাজেই এ বাড়িতে জিতেনের বিলক্ষণ যাতায়াত। ওদিকে বিপিনবাবু ভেতর বাড়িতে এসে সশব্যস্তে হাসি রাশি মাসিকে ডেকে বললেন, ও মাসি, একজন মস্ত বড় মানুষ এসেছেন আজ, তার জন্যে লুচি, আলুর দম, ছোলার ডাল, বেগুন ভাজা আর ঘন দুধ চাই। তার আগে চা বিস্কুট শিগগিরই থলি টলি দাও, আমি চট করে গিয়ে সব নিয়ে আসি। শুনে 3 মাসিরই মূর্ছা যাবার জোগাড়। হাসি মাসি উৎকণ্ঠিত হয়ে বললেন, হ্যাঁ, কে এসেছে বললি? সাধু টাধু নাকি? শেষে কি হিমালয় নিয়ে যাবে নাকি তোকে? ওষুধ করেনি তো? আহা, সেসব নয়, ইনি মস্ত মানুষ, একে খুশি করতে পারলে মস্ত দাও মারা যাবে গো। বিপিনবাবু থলি টলি নিয়ে ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে যেতেই খুশি মাসি গিয়ে বিপিনবাবুর ঘরের দরজা ফাঁক করে উঁকি মেরে এসে বললেন, হ্যারিকেনের আলোয় যা দেখলুম তাতে মনে হলো শুঁটকো মতো এক বুড়ো মানুষ। বাঁদুরে টুপি থাকায় মুখটা ভালো করে দেখা গেল না। তা সে যাই হোক, তার কল্যাণে বিপিনটার পেটেও যদি আজ একটু ভালো মন্দ যায়। ওদিকে উঠোনের দরজা দিয়ে জিতেন ঢুকে পড়ল। বারান্দায় বসা 3 মাসির দিকে চেয়ে হাত জোড় করে বলল, মাসিমাগণ, আপনাদের বাড়িতে কে একজন মহাজন না মহাপুরুষ এসেছেন বলে শুনলাম, সত্যি নাকি? মাসিদের সঙ্গে জিতেনের সম্পর্ক খুবই ভালো। জিতেন যে একজন উদীয়মান নবীন চোর তাও মাসিদের অজানা নেই। এমনকি কোন বাড়িতে নতুন বউ এসেছে, কোন বাড়িতে কোন গিন্নি নতুন গয়না কিনল, সেসব সুলুক সন্ধানও মাসিরা জিতেনকে নিয়মিত দিয়ে থাকেন। মাসিদের দৃঢ় বিশ্বাস, জিতেনের যা বুদ্ধি আর এলেম, তাতে সে একদিন দেশ 10-এর একজন হয়ে উঠবে। তাই তাকে দেখে 3 মাসি হাঁফ ছেড়ে ফোকলা মুখে হেসে বললেন, আয় বাবা আয়। কাশিবাসী মাসি বললেন, মহাপুরুষ কিনা জানি নে বাবা, তবে বশীকরণ টরণ জানা লোক কেউ এসেছে, ভয়ে আমরা ও ঘরে যেতে পারছি না রে। জিতেন বুক চিতিয়ে বলল, মাসিগণ ঘাবড়াবেন না, আমি গিয়ে বাজিয়ে দেখে আসছি। ভজনবাবুর বয়স 100 থেকে 150 বছরের মধ্যেই হবে বলে অনুমান করল জিতেন। 200 বছর হলেও দোষ নেই, কারণ ওই একটা বয়সের পর মানুষের চেহারা এমন দরকচা মেরে যায় যে আর বুড়োটে মারতে পারে না। তা এই বয়সের মানুষরা সুযোগ পেলে একটু ঝিমোয় বা ঘুমোয়, কিন্তু ভজনবাবুর ওসব নেই।
চিতেন নিঃশব্দে ঘরে ঢুকেই দেখতে পেল ভজনবাবু তার দিকে জুলজুল করে চেয়ে আছেন। তুমি আবার কে? চিতেন হাত জোর করে বলল, আগে আমাকে এবাড়ির কাজের লোক বলে ধরতে পারেন। লোকটা চমকে উঠে বললেন, হ্যাঁ কি সর্বনাশ, কৃপণের বাড়িতে কাজের লোক? কাজের লোকই যদি রাখবে তাহলে আর তাকে কৃপণ বলা যাবে কি করে? এ তো সাংঘাতিক কথা। তা কত বেতন পাও শুনি? চিতেন তাড়াতাড়ি জিভ কেটে বললে, আগে আমি তেমন কাজের লোক নই, বিপিনবাবু নিকষি কৃপণ। কৃপণ কুলতিলক এ বললেও বাড়িয়ে বলা হয় না। আমি কাজের লোক হলেও বিনি মাইনে আর বিনি খোরাকি কাজের লোক। বিপিনবাবুর 3 মাসি আছেন, তাঁর আমাকে ওই একটু আধটু স্নেহ করেন আর কি। তা কি মনে করে আগমন? আগে মাসিরা জানতে পাঠালেন আপনার কোনো সেবার দরকার আছে কি না। সেবা? কিরকম সেবা? এই ধরুন একটু গা হাত পা টিপে দেওয়া বা মাথায় বিলি কাটা বা আঙুল মটকানো। ভজনবাবু আঁতকে উঠে বললেন, ও বাবা, ওসব করলে বুড়ো শরীরের হাড় গোস্বা ভেঙে যাবে। তাহলে অন্তত জুতো মোজা খুলে দিই, বাঁদুড়ে টুপিটাও খুলে ফেলে বেশ জুত করে বসুন না। ভজনবাবু আতঙ্কিত গলায় বলে উঠলেন, না না না, বেশ আছি। তা রাত্রিবেলা এখানেই দেহ রক্ষা করবেন তো নাকি? ভজনবাবু খিঁচিয়ে উঠে বললেন, দেহ রক্ষা করবো মানে? মস্করা করছে নাকি? হ্যাঁ? জিভ কেটে হাত জোর করে চিতেন বলল, আগে মুখ্য সূক্ষ্ম মানুষ আমি, কি বলে ফেলি। বলছিলাম রাতে তো এখানেই ঘাঁটি গাড়তে হবে নাকি? ভজনবাবু চিড়বিড়িয়ে উঠে বললেন, তুমি তো আচ্ছা বেয়াদব লোক দেখছি। এখানে ঘাঁটি গাড়বো না তো কি, এই শীতের মধ্যে মাঝরাতে বুড়োটাকে বাইরে বের করে দেবে নাকি? জিভ কেটে এবং নিজের কান মোলে চিতেন ভারী অনুতপ্ত গলায় বলল, কি যে বলেন ভজনবাবু, শুনলেও পাপ হয়। এই বাড়িঘর আপনার নিজের বলেই মনে করুন। বলছিলাম কি ভজনবাবু, আপনার কি জুতো মোজা পরেই শোবার অভ্যেস? ভজনবাবু খ্যাক করে উঠে বললেন, কেন, আমি কি পিচেস না সাহেব যে জুতো পরে শোব? একগাল হেসে চিতেন বলল, যাক বাবা, বাঁচা গেল। এমন ঢাকা চাপা দিয়ে রেখেছেন নিজেকে যে চেনার উপায়টি পর্যন্ত নেই। তা বলছিলাম ভজনবাবু, ওদিকে তো মাসিরা ময়দা টয়দা মেখে ফেলেছেন, ছোলার ডাল সেদ্ধ হয়ে এলো বলে। এ সময় জুতো মোজা খুলে একটু হাত মুখ ধুয়ে নিলে হয় না? টুপিটা খুলতে না চান খুলবেন না, কিন্তু যদি অনুমতি করেন তো পায়ের কাছটিতে বসে জুতো জোড়া খুলে দিই। বেশ জাম্বুবান জুতো আপনার, ফিতের ঘরই তো বোধহয় 10-12টা। ভজনবাবু একটু দোনামোনা করে বললেন, তা খুলতে পারো। মহানন্দে চিতেন ভজনবাবুর পায়ের কাছটিতে বসে জুতো খুলতে লেগে গেল। ভজনবাবুর লম্বা ঝুলের কোটটা হাঁটুর নিচে প্রায় গোড়ালি অবধি নেমেছে। ডান দিকের পকেটটা চিতেনের একেবারে হাতের নাগালে। এই পকেটেই সেই মোহর আর হিরেখানা রয়েছে। ডান পায়ের জুতো খুলতে খুলতেই 2 আঙুলের ফাঁকে ধরা আধখানা ব্লেড দিয়ে পকেটের কাপড়টা ফাঁক করে ফেলল চিতেন। টুকুস করে মোহর আর হিরেখানা তার মুঠোয় এসে যাবার কথা, কিন্তু খুবই আশ্চর্যের বিষয়, পকেট থেকে কিছুই পড়ল না। তবে কি বাঁ পকেট? না, এতটা ভুল চিতেনের চোখ করবে না। জানলার ফাঁক দিয়ে সে সবই লক্ষ্য করেছে। তবে যদি এই হুঁশিয়ার বুড়ো পকেট বদল করে থাকে তো অন্য কথা। চিতেন বাঁ পায়ের জুতো খোলার সময় বাঁ পকেটটাও কেটে ফেলল, কিছুই বেরোলো না।
ওদিকে ফোকলা মুখে একটু হেসে ভজনবাবু বললেন, কে পেলে না তো? ওরে বাবা, তোমার মতো কাঁচা চোর যদি আমাকে বোকা বানাতে পারত, তাহলে আর এই শর্মার নাম রামভজন আদিত্য হতো না, বুঝলে? পকেট দুটো খামোকা ফুটো করলে, এখন ফের সেলাইটা করে কে? চিতেন একটু বোকা বনে গিয়ে নিজেকে সামলে নিয়ে ভজনবাবুর পা ছুঁয়ে একটা প্রণাম করে বলল, আগে আপনি ওস্তাদ লোক। ভজনবাবু দুঃখের সঙ্গে মাথা নেড়ে বললেন, আনাড়িতে যে দেশটা ভরে গেল রে বাপ, যেমন কাঁচা মাথা তেমনই কাঁচা হাত। ছ্যা ছ্যা, এইসব দেখতেই কি এতদিন বেঁচে আছি? এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল। চিতেন লজ্জায় কিছুক্ষণ মাথা নিচু করে বসে থেকে খুব অভিমানের সঙ্গে বলল, তা আমাদের শেখায় কে বলুন? নফরগঞ্জের মতো পাড়া গায়ে পড়ে আছি, ভালো কোচ পাবো কোথায়? ঠিক মতো কোচিং পেলে কি আর খেল দেখাতে পারতুম না? তা ভাগ্যে যখন আপনাকে পেয়ে গেছি, তখন আর ছাড়ছি না। 2-4টে কায়দা শিখিয়ে দিন ভজনবাবু। ভজনবাবু ফের খ্যাঁক করে উঠলেন, আমি শেখাবো? কেন, আমি কি চোর না ছ্যাঁচোর? তুমি তো আচ্ছা বেয়াদব হে। ও সব আমার কম্য নয়, যারা শেখায় তাদের কাছে যাও। কাঁচুমাচু হয়ে চিতেন বলল, আপনার বুঝি এসব আসে না? পাগল নাকি? জীবনে পরদ্রব্য ছুঁইনি। তবে হ্যাঁ, শিখতেই যদি চাও তবে কুমড়োর হাটের সামন্তকে গিয়ে ধরো। এই 88 বছর বয়স হলো, তবু বিদ্যে ভোলেনি। ভালো চেলা পেলে শেখায়, 500 টাকা নজরানা, আর সেই সঙ্গে ভালো রকম ভেট দিতে ভুলো না। ভেট মানে ওই জ্যান্ত একটা পাঁটা, আস্ত একখানে রুই মাছ, মিহি পোলাওয়ের চাল, গাওয়া ঘি, তরি তরকারি, এইসব আর কি। চিতেন লজ্জিতভাবে মাথা চুলকে বলল, তাই যেতাম ভজনবাবু, কিন্তু ভাবছি কুঁড়োর হাটে সামন্তর কাছে গিয়ে এত বড় বিদ্যে শিখে হবেটাই বা কি? আমাদের কাজ তো এই নফরগঞ্জের মতো অজপাড়া গায়ে। গৃহস্থ বাড়িতে ঢুকে পাওয়া যায় তো লবডঙ্কা, বড় জোর ওই কাঁসার বাসন, মোটা ধুতি, মোটা শাড়ি, খুব বেশি হলে ফিনফিনে সোনার একটা চেন বা মাকড়ি টাকড়ি। পাইলট হয়ে এসে কি শেষে গরুর গাড়ি চালাবো মশাই? ভজনবাবু ফোকলা মুখে একগাল হেসে বললেন, তা বটে, ভালো চোরেরও আজকাল পেট ভরে না, দেশে খুবই অরাজক অবস্থা। তা বলছিলাম কি ভজনবাবু, একটা কথা ছিল। কি কথা হে? আমি আড়ি পেতে আপনার আর বিপিন দাদার কথাবার্তা সবই শুনেছি। তা মশাই, আপনি কৃপণ লোক কেন খুঁজছেন সেটা ঠিক বুঝতে পারলাম না। বুঝতে মাথা চাই, বুঝলে? কৃপণ লোক কেন খুঁজছি এটা বুঝতে পারা শক্তটা কি? কৃপণের কাছে কিছু থাকলে সে সেটা বুক দিয়ে আগলে রাখবে, মরে গেলেও খরচ করবে না। তাই কৃপণ হলো ব্যাংক। একতাল সোনা তাকে দিয়ে তীর্থ ভ্রমণে চলে যাও, 3 মাস পরে এসে দেখবে একতাল সোনাই রয়েছে, এক রতিও খরচ হয়নি। হ্যাঁ, সেটা তো ঠিকই, তবে কৃপণ নিজের জিনিসই আগলায়, অন্যের গচ্ছিত রাখা জিনিসও কি আগলাবে তাই ভাবেন? আরে ধুর বোকা, অন্যের জিনিস বলে ভাবতে দেবে কেন? তাকে একতাল সোনা দিয়ে বলো, এটা তোমায় দিলু। তারপর
তারপর এসে একদিন তাপ্পি মেরে হাতিয়ে নিলেই হলো। চিতেন চোখ বড় বড় করে বলল, আপনি যে সাংঘাতিক লোক মশাই। সাংঘাতিক কিনা জানি না, তবে গবেট নই। তাহলে ভজনবাবু, আপনি সত্যি সত্যি ওইসব সোনা দানা আর হিরে জহরত বিপিনবাবুকে দিচ্ছেন না? ভজনবাবু ফের ফোকলা মুখে হেসে বললেন, তাই কি বলেছি? ওরে বাবা, আমারও তো বয়স হলো নাকি, এই 100 বছর পেরিয়ে 1.5 তোমাদের হিসেবে 130 বছর। 2-4 বছর এদিক ওদিক হতে পারে, কিন্তু কবে পটল তুলি তা ঠিক কি? আর আমি পটল তুললে তোমার এই বিপিন বাবুই সব পাবে। একটা শ্বাস ফেলে চিতেন বলল, বুঝেছি, বিপিনবাবুকে আপনি জ্যান্ত জখ করে রেখে যেতে চান। তুমি একেবারে গবেট নও তো, বুদ্ধি আছে। তা ভজনবাবু, এই যে আপনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, এখন আপনার ধন সম্পত্তি দেখাশোনা করছে কে? হ্যাঁ, তার ভালো ব্যবস্থা আছে। গজানন, ফুলমণি, নরহরি সব দিন রাত চোখে চোখে রাখছে। তারা কারা? আপনার ছেলে মেয়ে নাকি? ওরে বাবা না, তারা সব অশরীরী। অশরীরী মানে ভূত নাকি? মানে তো তাই দাঁড়ায়। তবে কিনা সামনেই ফাল্গুন মাস, ফাল্গুনে নয়নপুরে শিবরাত্রির মেলা, সেখানে ভূতেদেরও মস্ত মেলা হয়। বছরেই একটাই তাদের বড় পরব, তাই সবাই মাঘ মাসেই সেখানে দলে দলে গিয়ে হাজির হয়। আমার মুখ চেয়ে তারা পাহারা দিতে রাজি হয়েছে বটে, কিন্তু দেরি দেখলে সব নয়নপুরে পালাবে। ভূতেদের বিশ্বাস কি বলো? চিতেন বড় বড় চোখে চেয়ে বলল, আপনার ভয় ডর নেই নাকি মশাই? খুব আছে, খুব আছে। প্রথম যখন সেখানে গিয়ে হাজির হই, চারদিকে দুর্দম জঙ্গল, কয়েক ক্রোশের মধ্যে লোকালয় নেই। ভাঙা পোড়ো বাড়ির মধ্যে বিষধর সাপ খুব ঘুরে বেড়ায়, শেয়ালের বাসা, নেকড়ে বাঘের আনাগোনা তো আছেই, তার উপর গিজ গিজ করছে ভূত। সে কি তাদের রক্ত জল করা হি হি হাসি, কি দুবদাপ শব্দ, কি সব ভয়ঙ্কর দৃশ্য! আপনার ভয় করলো না? করেনি আবার, দাঁত কপাটি লেগে যাই আর কি। তবে কিনা ওই সোনা দানা হিরে জহরতের মায়াও কি বড় কম, তাই মাটি কামড়ে পড়েছিলাম। ওই 2-4 দিন যা ভয় টয় করেছিল, তারপর দেখলাম ভূতকে ভয় করে লাভ নেই, বরং ভাব জমাতে পারলে লাভ। ভূতেরাও দেখল আমাকে তাড়ানো সহজ নয়, তাই তারাও মিটমাট করে নিল। এখন এই বেশ শান্তিপূর্ণ সহাবস্থান চলছে। আর সাপখোপ? তাদেরও আমি ঘাঁটাই না, তারাও আমাকে ঘাঁটায় না। জঙ্গলেরও একটা নিয়ম আছে, তোমাদের মতো অরাজক অবস্থা নয়। যে যার নিজের এলাকায় নিজের কাজটি নিয়ে থাকে, অযথা কেউ কাউকে বিরক্ত করে না। ঠিক এই সময় কাশিবাসী মাসি 1 কাপ গরম চা আর পিরিচে 2খানি বিস্কুট নিয়ে ঘরে ঢুকতেই ভজনবাবু একগাল হেসে বলে উঠলেন, এসো খুকি এসো, তার নামটি কি তোমার? কাশিবাসী মাসি ভয় খাওয়া গলায় বললেন, আগে আমি কাশিবাসী। আপনি মহাজন মানুষ, গরিবের বাড়িতে একটু কষ্ট হবে। বিপিন বাজার থেকে এসেই আপনার জন্য ময়দা মাখতে বসেছে,
এলো বলে। আহা, তার আসার দরকার কি, মাখুক না ময়দা। ময়দার ধর্ম হলো যত মাখা যায় ততই লুচি মোলায়েম হয়, কি বলো হে? চিতেন মাথা নেড়ে বলল, আগে অতি খাঁটি কথা। তা ভজনবাবু, এই সাংঘাতিক জায়গাটা ঠিক কোথায় বলুন তো? কাছে পিঠেই কি না একটু দূরে? ভজনবাবু চায় বিস্কুট ডুবিয়ে খেতে খেতে একটা আরামের শ্বাস ফেলে বললেন, কাছে না দূরে, পূবে না পশ্চিমে, সেসব বলে কি নিজের আখের খোয়াবো হে? আমাকে অত হাম্মক পাওনি। আগে তা তো বটেই, সবাইকে বলে বেড়ালে আর গুপ্তধনের মান মর্যাদা বলে কিছু থাকে না, কেন না? আচ্ছা, মোহর তাহলে ওই 7 ঘড়াই তো, নাকি 2-4 ঘড়া এদিক সেদিক হতে পারে? পাক্কা 7 ঘড়া। গত 60 বছর ধরে রোজ গুনে দেখছি, কম বেশি হবে কি করে। আর ভজনবাবু, ওই হিরে মুক্ত কতটা হবে? তা ধরো আরও 7 ঘড়া। আপনি প্রাতঃস্মরণীয় নমস্য মানুষ ভজনবাবু, একটু পা টিপে দিই। খদ্দার না। আচ্ছা, আপনার তো একজন কাজের লোকও দরকার নাকি? বয়স হয়েছে, জঙ্গলে একা থাকেন। একা দিব্যি আছে। রাত 9টা নাগাদ নবীন মুদি যখন দোকান বন্ধ করার জন্য তোড়জোড় করছে, তখন 2 লোক এসে হাজির। দুজনেরই মুষ্কো চেহারা। একজন আর একজনকে বলছিল, এই তোর জন্য এই সুযোগটা ফসকাল। বললুম, অতটা পাঁঠার মাংস খাওয়ার পর এক বাটি পায়েস আর গিলে কাজ নেই। শুনলি সে কথা? পেট খারাপ করে ফেলি বললেই তো ওই লোকটা হাওয়া হয়ে গেল। এমন সুযোগ আর আসবে? দ্বিতীয় লোকটা কাঁচুমাচু হয়ে বলল, আমার ঠাকুরদা কি বলতেন জানো গোপালদা? তিনি বলতেন, ওরে গোবিন্দ, পাত পুঁছে খাবি, খাবার জিনিস ফেললে অভিশাপ লাগে। আজ যা ফেলবি কাল তারই আর নাগাল পাবি না। এই ধর বেগুন ভাজাটা ফেলে উঠলি তো একদিন দেখবি তোর পাতে আর কেউ বেগুন ভাজা দিচ্ছে না। মাছ ফেলবি তো পাতের মাছ একদিন লাফিয়ে পালাবে। সে শুনেইস তক আমি খুব হুঁশিয়ার হয়ে গেছি, মরি বাঁচি, পাতে কিছু ফেলে উঠি না। আহা, কি মধুর বাক্যই শোনালেন। বলি, খাওয়াটা আগে না কাজটা আগে? এ তোকে বলে রাখছি গোবিন্দ, ওই লোভই তোকে খাবে। এ পর্যন্ত তোর পেটের রোগের জন্য কটা কাজ পণ্ড হলো সে হিসেব আছে? এবারের মতো মাপ করে দাও দাদা, হেঁটে হেঁটে হেডিয়ে গেছি, খিদেও লেগেছে বড্ড জোর। এর পরেও খেতে চাস? তোর কি আক্কেল নেই? গোপাল অভিমান ভরে বলল, আমার খাওয়াটাই দেখলে গোবিন্দদা, আর এই যে 7 ক্রোশ হাঁটলুম এটার হিসেব করলে না? পেটের নাড়ি ভুড়ি অবধি খিদের চোটে পাক খাচ্ছে। দুজনে সামনের বেঞ্চে বসে পিরানের নিচে কোমরে বাঁধা গামছা খুলে মুখ টুক মুছল। তারপর গোপাল নবীনের দিকে চেয়ে বলল, ওহে মুদি, শুটকো চেহারার একজন বুড়ো মানুষকে এদিক পানে আসতে দেখেছ? নবীন লোক দুটোকে বিশেষ পছন্দ করছিল না। সে নির্বিকার মুখে বলল, সারাদিন কত লোক আসছে যাচ্ছে, মোটকা শুঁটকো, বুড়ো যুবো, কালো ধলো, কে তার হিসেব রাখে? তা বুড়ো মানুষ খুঁজে বেড়াচ্ছেন কেন? গোবিন্দ আর গোপাল একটু মুখ তাকাতাকি করে নিল। তারপর গোপাল বলল, বাবা, উনি আমাদের দাদু হন। মাথার একটু গণ্ডগোল আছে, রাগ করে বেরিয়ে পড়েছেন, তাই খুঁজতে বেরিয়েছি। ভালো করে ভেবে দেখো দেখি, লম্বা কোট আর মাদুরে টুপি পরা, খুব শুঁটকো চেহারার একজন বুড়ো মানুষকে দেখেছো বলে মনে পড়ে কি না? নবীনের খুব মনে আছে।
তবে সে এ দুজনকে একটু খ্যাপানোর জন্য বলল, কত লোক আসছে যাচ্ছে, কত মনে রাখবো, তবে একটু ভাবতে হবে, ভাবলে যদি মনে পড়ে। ও তা ভাবতে কতক্ষণ লাগে তোমার? নবীন বলল, দেখো আমাদের বিদ্যে বুদ্ধি তো বেশি নয়, তারপর গেঁয়ো মানুষ, আমাদের ভাবতে একটু বেশি সময় লাগে মশাই, ধরুন ঘন্টাখানেক। তাই সই, ততক্ষণ আমাদের দুজনকে আধসের করে চিড়ে আর এক পকড়ে আখের গুড় দাও দিকিনি। দই টই পাওয়া যায় এখানে? হ্যাঁ, পাওয়া যাবে না কেন, পয়সা দিন, মহাদেব ময়ের দোকান থেকে এনে দিচ্ছি। তুমি তো বেশ ভালো লোক দেখছি। হ্যাঁ, নফরগঞ্জ ভালো লোকেদেরই জায়গা। নবীন পয়সা নিয়ে দই এনে দিল, তাতে তার কিছু আয়ও হলো। 500 গ্রামের জায়গায় 50 গ্রাম কম এনেছে সে। এই সূক্ষ্ম হেরফের বোঝার মতো মাথা এই লোক দুটো নেই। অবস্থাও বেগতিক। 7 ক্রোশ হেঁটে এসে দুজনেই হেদিয়ে পড়েছে। নবীন একটু চড়া দামেই 2 মেটে হাঁড়ি বেচল গোবিন্দ আর গোপালকে। দুজনে হাঁড়িতে চিঁড়ে মেখে গোগ্রাসে খেয়ে 1 ঘটি করে জল গলায় ঢেলে ঢেকুর তুলল। তারপর গোবিন্দ জিজ্ঞেস করল, মনে পড়লো নাকি মুদি ভাইয়া? ভালো করে ভেবে দেখছি, সেই প্রাতঃকাল থেকে যত লোক এসেছে গেছে সকলেরই মুখ ভাবতে হচ্ছে কিনা। 1 ঘন্টার মধ্যে আধ ঘন্টা হলো, তারা কিসে তোমাদের? একটু তাড়াতাড়ি কোষে ভাবো হে, আধ ঘন্টা ফুটতে আর কতক্ষণই বা লাগবে, বড় জোর 5-7 মিনিট। নবীন ফিচিক করে হেসে বলল, ঠা মশাই, মাথাটা যে খাটাতে হচ্ছে তারও তো একটা মজুরি আছে নাকি? ও বাবা, তুমি যে ধুরন্ধর লোক। যা আকাল পড়েছে, বেঁচে মরতে থাকতে গেলে ধুরন্ধর না হয়ে উপায় আছে? তা কত চাও? 5টা টাকা ফেললে মনে হয় মাথাটা ডবল বেগে কাজ করবে। বড্ড বেশি হয়ে যাচ্ছে হে, 2 টাকা ঠেকাচ্ছি, ওর মধ্যে মাথাটা খাটিয়ে দাও ভাই। নবীন টাকা 2 গেঁজের মধ্যে ভরে ফেলে বলল, এই যেমনটি খুঁজছেন তেমন একজনের সন্ধেবেলাতেই এসেছিলেন বটে, তিনি একজন কৃপণ লোক খুঁজছিলেন। এই কথায় দুজনেই সোজা হয়ে বসল। গোপাল বলল, হ্যাঁ হ্যাঁ, ওই তো সেই লোক, তা গেল কোথায় লোকটা? নবীন ফের হাত বাড়িয়ে বলল, আরও 2 টাকা। দুজনে ফের মুখ তাকাতাকি করে নিল। তারপর গোপাল বলল, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি মুদির প? দিনকালটা কি পড়েছে সেটাও বিবেচনা করুন, বিনি পয়সায় কোন কাজটা হচ্ছে। কথাটা ভালো করে শেষ করবার আগেই গোবিন্দ নামের লোকটা চাদরের তলা থেকে ফস করে একটা হাত খানিক লম্বা ঝকঝকে ছোড়া বের করে লাফিয়ে উঠে নবীনের গলার মাফলারটা খামচে ধরে বলল, আমরা হলাম কর্তাবাবুর পাইক, আমাদের সঙ্গে ইয়ার্কি? নবীন চোখ কপালে তুলে কাঁপতে কাঁপতে বলল, বলছি, তিনি ওই 7 কড়ি শিকদারের বাড়িতে গিয়ে উঠেছেন। উনি এখানকার সবচেয়ে কৃপণ লোক কিনা, সোজা গিয়ে ডান হাতি গলি শেষ বাড়ি। গোবিন্দ বিনা বাক্যে নবীনের গেঁজেটা কেড়ে নিয়ে নিজের ট্যাঁকে গুঁজে বলল, শোনো মুদির পো, তুমি অতি পাজি লোক, আর আমরাও খুব ভালো লোক নই, এরপর থেকে সমঝে চলো। এই বলে গোবিন্দ হাতের কানা দিয়ে নবীনের মাথায় একখানা ঘা বসাতেই রোগা ফোগা নবীন মূর্ছা গেল। গোপাল আর গোবিন্দ মিলে ধরাধরি করে নবীনকে দোকানের ভেতরে ঢুকিয়ে তার ট্যাঁক থেকে চাবি নিয়ে দোকান বন্ধ করে বাইরে থেকে তালা ঝুলিয়ে দিল। গোপাল খুশি হয়ে বলল, বাহ, কাজটা বেশ পরিষ্কার করে করলি তো।
গোবিন্দ দুঃখের সঙ্গে বলল, লোকে এত আহাম্মক কেন বলো তো? এই যে মুদির পোকে একঘা দিতে হলো, এতে ভারী পাপ বোধ হচ্ছে। বৈষ্ণব হওয়ার পর থেকে আর লোকজনকে মারধর করতে ইচ্ছে যায় না জানো, কিন্তু একে না মারলে না ঠিক চেঁচিয়ে লোক জড়ো করতো। ঠিক বলেছিস, এখন চল সাতকড়ি শিকদারের খপ্পর থেকে বুড়োটাকে বের করে এনে চ্যাং দোলা করে নিয়ে কর্তাবাবুর পায়ের কাছে ফেলি। চলো। তা গেঁজের মধ্যে কত আছে দেখলি না? গেঁজে দিয়ে তোমার কাজ কি? ও ভাগ দিবি না? কিসের ভাগ? গেঁজে তো আমার রোজগার। কাজটা ভালো করলি গোবিন্দ, মানছি তোর গায়ে জোর বেশি, খুন খারাপি অনেক করেছিস, কিন্তু মনে রাখিস বুদ্ধি পরামর্শের জন্য এ শর্মাকে ছাড়া তো চলবে না। ঠিক আছে, 5টা টাকা দেবক্ষণ। মোটে 5 আর একটু অট, তাহলে 7। পুরোপুরি 10-এর অফা করে ফেল। কেন? 10 টাকা পাওয়ার মতো কোন কাজটা করেছো তুমি শুনি? গা না ঘামিয়ে ফোকটে রোজগার করতে চাও? গোপাল মাথাটা ডাইনে বাঁয়ে নেড়ে বলল, কালটা যদিও ঘোর কলি, তবু এত অধম্য ভগবান কি সইবেন রে? ওই মুদির গেজের মধ্যে হোক না 500-700 টাকা আছে, বকরা চাইলে তো আধা আধি চাইতে পারতুম। কোন মুখে তুমি বকরা চাইতে আধা আধি? রদ্দা তো মালুম আমি, তোমার বকরার কথা হলো কেন? তুই কি ভাবিস রদ্দাটা আমি মারতে পারতুম না? সময় মতো মারতুমও, তুই মাঝখান থেকে উঠে ফাটাস করে মেরে দিলি। একে কি বলে জানিস? মুখের গ্রাস কেড়ে নেওয়া। তা তুমি গেজেটা পেলে কি করতে? দিতে আমাকে আধা আধি বকরা? চোখ কপালে তুলে গোপাল বলল, দিতুম না? বলিস কি? এখনো ভগবান আছেন, এখনো চাঁদ সূর্যি ওঠে, এখনো ধর্ম বলে একটা জিনিস আছে, সবাই জানে আমি ধর্মভীরু লোক। তাহলে বলি গোপাল দাদা, ওই চটের হাটে সেবার তামাকের ব্যাপারীর গদিতে হামলা করে ক্যাশ হাতিয়েছিলে, মনে আছে? আমাকে দিলে মোটে 11টা টাকা। থলিতে কত ছিল তা আমাকে বলেছিলে কখনো? নিত্যপদর মেয়ের সোনার হারখানা ছিঁড়ে নিয়ে নয়াগঞ্জে বেচেছিলে। আমাকে কত দিয়েছিলে মনে আছে? মাত্র 21 টাকা। তখন তো আমি একটাও কথা বলিনি, হিসেবও চাইনি। গোপাল গলা খাঁকারি দিয়ে বলল, আচ্ছা আচ্ছা, ওই 7 টাকাই দিস, কাজিয়া করে লাভ নেই, হাতে গুরুতর কাজ, চ। হ্যাঁ তা বটে। হঠাৎ গোবিন্দ দাঁড়িয়ে পড়ে পিছু পানে চেয়ে বলল, গোপালদা, কেউ আমাদের পিছু নেয়নি তো, কেমন যেন একটা মনে হচ্ছে। গোপাল পেছন দিকটা দেখে নিয়ে বলল, কোথায় কে? গোবিন্দ ফের বলল, একটা মোটকা গন্ধ পাচ্ছ গোপালদা? মোটকা গন্ধ? কই না তো। না, আমি কিন্তু পাচ্ছি জানো, ঘেমো জামা ছেড়ে রাখলে তা থেকে যেরকম গন্ধ বেরোয় সেরকম গন্ধ। আরে এখন কি গন্ধ নিয়ে ধন্দের সময় আছে রে? কর্তাবাবু বসে আছেন, ওই বুড়োটাকে নিয়ে গিয়ে তার সামনে ফেলতে হবে, তারপর একটু জিরোতে পারবো। চল চল। এ যেমন তেমন গন্ধ বলে মনে হচ্ছে না গো গোপালদা, এ যে তেনাদের গন্ধ। তোর মাথা। আরে আমার ঠাকুরদা ভূত পুষতো, তা জানো? তার ঘরে ঢুকলে এরকম গন্ধ পাওয়া যেত। কথাটা শুনে 3 হাত পেছনে দাঁড়ানো পীতাম্বর খুব খুশি হলো। এত দিন পর এই প্রথম একটা লোক যে তাকে টের পাচ্ছে, এটা খুব ভালো খবর। পীতাম্বর যতদিন বেঁচে ছিল ততদিন তার ছিল বেজায় ভূতের ভয়। দিনে দুপুরে এ ঘর থেকে ও ঘরে যেতে পারতো না একা একা। তারপর একদিন যখন দেহ ছাড়তে হলো,
তখন শরীর থেকে বেরিয়ে এসে দেখে সামনে ধোঁয়াটে মতো কে একটা দাঁড়িয়ে। তাকে দেখে আঁতকে উঠে ভূত ভূত বলে চেঁচিয়ে পীতাম্বর মূর্ছা যায় আর কি। সনাতন তার বন্ধু মানুষ, 2 বছর আগে পটল তুলেছে। তা সনাতনী এসে তাকে ধরে তুলল, তারপর বলল, আর লোক হাসাসনি, এতদিন পর পুরনো বন্ধুর সঙ্গে দেখা, কোথায় খুশি হবি না মূর্ছা যেতে বসলি? ওরে নিজের দিকে একটু চেয়ে দেখ দেখি। পীতাম্বর নিজের দিকে চেয়ে যা দেখল তাতে তার ফের মূর্ছা যাবার জোগাড়। সেও ভারী ধোঁয়াটে আর আবছা এক বস্তুতে পরিণত হয়েছে। সেই থেকে তার একটা সুবিধা হয়েছে, ভূতের ভয়টা আর একদম নেই। তবে হ্যাঁ, নিজের ভূতের ভয় গেলেও অন্যকে ভয় দেখানোর একটা দুষ্টু বুদ্ধি তার মাথায় চেপেছে। সনাতন অবশ্য বলে, দূর দূর, ওসব করে লাভ কি, তার চেয়ে চল সাতগেছের হাটে ওই মেছো বাজারে ঘুরে বেড়াই। আহা, সেখানকার আষ্টে পচা গন্ধে চারদিক ম ম করছে, গেলে আর আসতে ইচ্ছে যায় না। পীতাম্বরেরও আজকাল ওসব গন্ধ খুবই ভালো লাগে, কিন্তু শুধু একটা অজানা অচেনা অখ্যাত একটা ভূত হয়ে থাকা তার পছন্দ নয়। নিজেকে জাহির না করলে হলোটা কি? তাই সে মাঝে মাঝেই ভর সন্ধেবেলা নির্জন জায়গায় কোনো লোককে একা পেলে তার সামনে গিয়ে উদয় হয়, নাকি সুরে কথাও বলে। দুর্ভাগ্য তার, আজ অবধি কেউ তাকে দেখতে পেল না, তার কথাও শুনতে পেল না। এই তো সেদিন বামুনপাড়ার পুরুত মশাই কোথায় যেন কি একটা পুজো সেরে বটতলা দিয়ে বেশি রাতে একা ফিরছিলেন। পীতাম্বর গিয়ে তার সামনে অনেক লম্ফঝম্প করলো, টিকি ধরে টানলো, হাতে চালকলার থলি কেড়ে নিতে চেষ্টা করলো, কিন্তু কিছুই হলো না। পণ্ডিত মশাই দিব্যি নির্বিকারভাবে চলে গেলেন। সব শুনে সনাতন বলল, শোন, ওই দৃশ্যমান ভূত হওয়া খুব শক্ত, অনেক সাধনা করলে তবে একটু আধটু দেখা দেওয়া যায় শুনেছি। তা অত কসরত করে লাভ কি? এখন ছুটি পেয়ে গেছিস, ঝুট ঝামেলা নেই, মজা করে ঘুরে বেড়াবি চল। বাঁকা নদীর ধারে আজ ভুতুড়ে গানের জলসা বসছে, যাবি? ওহ, সে যা সুন্দর গান, জগঝম্প, শিঙে, কাঁসর, বড় করতাল, আর তার সঙ্গে ব্যাঙের ডাক, গাধার চেঁচানি আর ঘোড়ার চিহি মিশিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়, আর সবাই চেঁচায়, শুনলে মোহিত হয়ে যাবি। হ্যাঁ, পীতাম্বরের সেই জলসার গান খুবই পছন্দ হলো। বেঁচে থাকলে এ গান শুনলে তার দাঁত কপাটি লাগতো, কিন্তু এখন যেন কান জুড়িয়ে গেল। মনে হলো, হ্যাঁ, এই হলো আসল গান। তা বলে পীতাম্বর চেষ্টা ছাড়ল না। নিজের বাড়িতে গিয়ে একদিন সে নিজের বিধবা বউ আর ছেলেপুলেদের বিস্তর ভয় দেখানোর চেষ্টা করে এলো, কিছুই হলো না। শুধু অনেক মেহনতে বারান্দার ধারে রাখা একখানা পেতলের ঘটি গড়িয়ে উঠোনে ফেলে দিতে পেরেছিল। তাতে তার বউ কে রে বলে হাঁক মেরে বেরিয়ে এসে ভারী বিরক্ত হয়ে বলল, নিশ্চয়ই নচ্ছার বেড়ালটা, বলে ঘটিটা তুলে রাখল। একে তো আর ভূত দেখাও বলে না, ভয় খাওয়াও বলে না। এই ঘটনা শুনে কিন্তু সনাতন অবাক হয়ে বলল, হ্যাঁ, তুই ঘটিটা ফেলতে পেরেছিস? উরে বাস, সে তো কঠিন কাণ্ড রে। না, তোর ভেতরে অনেক পার্টস আছে দেখছি, তুই লেগে থাক, নিশ্চয়ই একদিন লোকে তোকে দেখতে পাবে। ঠিক সেই থেকে লেগেই আছে পীতাম্বর। এই বাঁশতলা জায়গাটা ভারী নিরিবিলি, সাধন ভজনের পক্ষে খুবই উপযুক্ত। পীতাম্বর এই বাঁশতলাতে বসেই নিজেকে দৃশ্যমান করে তোলার জন্য ইচ্ছাশক্তিকে জাগিয়ে তুলতে চেষ্টা করে। তার ফলও এই ফলতে শুরু করেছে।
ওই গোবিন্দ নামে লোকটা কেউ পিছু নিয়েছে বলে যে সন্দেহ করলো আর বোটকা গন্ধ পেল, সে তো আর এমনি এমনি নয়, পীতাম্বরের সাধনারই ফল। এরা দুজন কোথায় কি মতলবে যাচ্ছে তা পীতাম্বর ভালোই জানে। ডানহাতি গলির শেষে সাতকড়ি শিকদারের বাড়ি, কিন্তু যাকে খুঁজতে যাচ্ছে সে ও বাড়িতে যায়নি, পীতাম্বর তাও জানে। নবীন মুদি এদের ভুল ঠিকানা দিয়েছে। সাতকড়ি শিকদার সন্ডা গুন্ডা লোক, দুবেলা মুগুর ভাঁজে, মেজাজও ভয়ঙ্কর। তাছাড়া তার আরও এক ব্যারাম আছে, তারা তিন বন্ধুতে মিলে রাতের দিকে প্ল্যান চেট করতে বসে। সে সময় তাদের বিরক্ত করলে খুব চটে যায়। ওই প্ল্যানচেটের আসরে অনেক ঘুরঘুর করেছে পীতাম্বর, কিন্তু কারও ভেতরে সেঁধ হতে পারেনি। এই লোকগুলো ভুল ঠিকানায় যাচ্ছে বলে পীতাম্বরের একটু দুঃখ হচ্ছিল। আসলে ওই গোবিন্দ নামে লোকটাকে তার বড্ড ভালো লাগছে। এ লোকটাই তাকে প্রথম ভূত বলে টের তো পাচ্ছে, সেজন্যই পীতাম্বর এর প্রতি একটু দুর্বল হয়ে পড়েছে। লোক দুটো যখন ডানহাতি গলিটার মধ্যে ঢুকতে যাচ্ছে, তখন পীতাম্বর তাদের সামনে দাঁড়িয়ে পথ আটকে বলল, ওহে বাবারা, কাজটা ঠিক হচ্ছে না, মানে মানে ফিরে যাও, নইলে বেঘরে পড়ে যেতে হবে যে। ওই মুদির পো মহা পাজি লোক তোমাদের ভুল ঠিকানা দিয়েছে। গোপাল আর গোবিন্দ অবশ্য পীতাম্বরকে ভেদ করেই ঢুকে পড়ল গলিতে। আর ঢুকেই হঠাৎ থমকে দাঁড়ালো গোবিন্দ, চাপা গলায় বলল, এই একটা গলার স্বর শুনলে গোপালদা? গোপাল চটে উঠে বলল, কে, কিসের স্বর বললি? আহা, চটো কেন, কেউ কিছু বলছে বলে মনে হলো না তোমার? এই, তোর কি মাথা খারাপ? জনমনীষীহীন গলি, এখানে কথা কইবে কে? কইলে আমি শুনতে পেতাম না? কিন্তু আমি যে শুনলাম। কি শুনলি? ভালো বোঝা গেল না, মনে হলো কেউ যেন আমাদের এই গলিতে ঢুকতে বারণ করছে। পীতাম্বর আনন্দে আত্মহারা হয়ে দু হাত তুলে নাচতে নাচতে গেয়ে উঠল, সারা রারা 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 মার দিয়া কেল্লা। গোবিন্দ পাংশু মুখে বলল, হ্যাঁ ওই দেখো দেখো, কে গান গাইছে গোপালদা? গান গাইছে? কি বলিসটা কি? খুব আস্তে শোনা যাচ্ছে, কিন্তু গাইছে ঠিক, অনেকটা মশার গুনগুন শব্দের মতো। কি গাইছে? হ্যাঁ, কি মার দিয়া কেল্লা না কি যেন। গোপাল গম্ভীর হয়ে বলল, এ তো মস্তিষ্ক বিকৃতির রাজলক্ষণ দেখছি রে। শোন গোবিন্দ, এই কাজটা নামিয়ে দে, তারপর ফিরে গিয়েই তোকে হরিহর কবিরাজের কাছে নিয়ে যাব। মাথার টালুটা চৌকো করে কামিয়ে হরিহর কবিরের যে মধ্যম নারায়ণ তেল দিয়ে পুলটিস চাপিয়ে দেয়, তাতে বহু পুরনো পাগলও ভালো হয়ে যায় রে। না গোপালদা, এ মোটেই পাগলামি নয়, কিছু একটা হচ্ছে। পীতাম্বর সোল্লাসে বলে উঠল, হচ্ছেই তো খুব হচ্ছে। তা গোবিন্দ ভায়া, তোমার ওপর বড্ড মায়া পড়ে গেছে বলেই বলছি। ও বুড়ো ভামটাকে এখানে পাবে না, সে বিপিন বাবুর বাড়িতে উঠেছে। গোবিন্দ আতকে উঠে বলল, ওই আবার? আবার কি নতুন গান শুনলি নাকি? না, কি যেন বলছে, ঠিক বুঝতে পারছি না। একটা কাজ করবি গোবিন্দ, শোন শোন, একটু মাটি তুলে দুটো ঢিপলি বানিয়ে দুটো কানে চেপে ঢুকিয়ে দে, তাহলে ঝঞ্ঝাট থাকবে না। পীতাম্বর চেঁচিয়ে উঠল, এই না না না, খবরদার না। গোবিন্দ মাথা নেড়ে বলল, না গো, শিশিরে ভেজা ঠান্ডা মাটি কানে দিলে আর দেখতে হবে না, কানের কটকটানি শুরু হয়ে যাবে। তার চেয়ে এক কাজ করি গোপালদা। কি কাজ? দেখো, এসব ভুতুড়ে কাণ্ড না হয়েই যায় না, আমি বরং রাম নাম করি, হ্যাঁ কি বলো? গোপাল নিরস গলায় বলল, রাম নামে কি আজকাল কাজ হয় রে? সেকালে হতো, তবু করে দেখ। পীতাম্বর আর্তনাদ করে উঠল,
ওরে সর্বনাশ, ও নাম নিসনি তাহলে যে আমাকে তফাৎ হতে হবে, ওরে চুপ কর। তা হলো তাই। গোবিন্দ কোষে রাম নাম শুরু করতেই যেন বাতাসের এক ঝাপটায় পীতাম্বর ছিটকে 20 হাত তফাতে চলে গেল, আর ওদের কাছে এগোতেই পারল না। মনের দুঃখে পীতাম্বর অগত্যা সাতকড়ি শিকদারের প্ল্যানচেটের ঘরে ঢুকে পড়ল। দৃশ্যটা বেশ গা ছমছমে। মাঝখানে একটা কাঠের টেবিলের ওপর একটা করটি রাখা, তার পাশেই মোমদানিতে একটা মোম জ্বলছে। একধারে বিশাল ষণ্ডা চেহারার সাতকড়ি বসে আছে, অন্য পাশে তার ভাইরা ভাই নরেন্দ্র, আর 3 নম্বর হলো বুড়ো হলধর পাণ্ডা। 3 জনেই ধ্যানস্থ। ভীষণ ঠান্ডা বলে 3 জনেই যথাসাধ্য চাপা চুপি দিয়ে বসেছে। হলধরের গলা অবধি বাঁদুরে টুপিতে ঢাকা। হলধরের মধ্যে নাকি রোজই ভূত সেঁধ হয়। প্রত্যেক দিনই হলধর নাকি সুরে নানা কথা কয়, কিন্তু পীতাম্বর জানে ওসব ফক্কিকারি ব্যাপার। হলধর একসময় যাত্রা করতো, অভিনয়টা ভালোই জানে, ভরটর একদম বাজে কথা। তবে আজকের সাফল্যে উজ্জীবিত পীতাম্বরের ইচ্ছে হলো সত্যি সত্যি হলধরের ঘাড়ে ভর করবার। অনেকবার চেষ্টা করে পারেনি ঠিকই, কিন্তু আজ তার ইচ্ছা শক্তি বেশ চাগাড় দিয়ে উঠেছে। ইচ্ছা শক্তির বলে পীতাম্বর খুব সরু হয়ে হলধরের নাক দিয়ে ভেতরে ঢুকে গেল। ফলে হলধর 2 হাঁচি দিলে আর সঙ্গে সঙ্গে ছিটকে বেরিয়ে এলো পীতাম্বর। কিন্তু হাল ছাড়লে চলবে না। সে আর নাকের দিকে না গিয়ে কানের ভেতর দিয়ে গুঁড়ি মেরে ঢুকে পড়ল আবার হলধরের ভেতরে। আর তারপরই হলধর বলতে শুরু করলো, শোনো হে সাতকড়ি, শোনো হে নরেন্দ্র, 2 মুস্কো মতো লোক এদিকেই আসছে। তারা এলে তাদের মারধর করতে যেও না, বরং তাদের বলো তারা যাকে খুঁজতে এসেছে সে বিপিন বাবুর বাড়িতে আছে। সাতকড়ি গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো, আপনার কি ভর হয়েছে হলধরবাবু? হয়েছে। আমি এখন আর হলধর নই, অন্য লোক। কে আপনি বলুন? আমি পীতাম্বর বিশ্বাস। কোন পীতাম্বর? ওই নয়াপাড়ার পীতাম্বর নাকি? সেই। এই পীতাম্বর শোনো, তোমার কাছে আমি 50টা টাকা পাই, জমির খাজনা দিতে ধার নিয়েছিলে, মনে আছে? আরে মরবার পরও কি কারো ঋণ থাকে সাতকড়ি? খুব থাকে। তোমার বউকে শোধ দিতে বলো। সে আমার কথা শুনবে ভেবেছ? যাকগে, যা বললাম মনে রেখো, 2 লোক আসছে, ডাকাত টাকাত নয়। বিপিনবাবুর বাড়ির রাস্তাটা বলে দিও। কথাটা শেষ হবার আগেই দরজার কড়া নড়ে উঠল। সাতকড়ি গিয়ে দরজা খুলতেই 2 লোক তাকে ধাক্কা মেরে ঘরে ঢুকে পড়ল। হাতে 2 জনেরই 2 মস্ত ছোরা। ঘটনার আকস্মিকতায় কি বলতে হবে তা ভুলেই গেল সাতকড়ি। তার উপর সে ষণ্ডা মার্কা হলেও ওই ছোড়াছুরির মোকাবিলা করবার সাহস নেই। সে 3 হাত পিছিয়ে আঁ করতে লাগলো। তার ভাইরা ভাই নরেন্দ্র শুট করে টেবিলের তলায় ঢুকে পড়ল। বুড়ো হলধরের মুখ দিয়ে পীতাম্বর তখন চেঁচিয়ে বলল, বলো যা, এরা তো সব ভয় ভুলে মেরে দিল। বলি, ও গোবিন্দ, ও গোপাল, তোমরা যাকে খুঁজতে এসছো সে এখানে নেই, সে আছে বিপিন বাবুর বাড়িতে। গোবিন্দ সে বলে উঠল, গোপালদা, এই তো সেই বুড়োটা যাকে খুঁজছি। তাতে আর সন্দেহ কি, আমাদেরও চিনতে পেরেছে। তোল তোল তোল, গাড়ি নিয়ে ফেলে চুট দে। হলধর বিস্তর হাত পা ছুঁড়ল এবং চেঁচিয়ে অনেক ভালো ভালো কথা বলতে লাগলো বটে, কিন্তু সুবিধে হলো না। ভাঁজ করা কম্বলের মতো তাকে লহমায় কাঁধের ওপর ফেলে উঠে দাঁড়ালো গোবিন্দ। আর গোপাল ছোট্ট একখানা লোহার মুগুর বের করে সস্নেহে একঘাত দিয়ে সাতকড়ির মাথায় আর নিচু হয়ে টেবিলের তলে একঘাত নরেন্দ্রর মাথায় বসিয়ে দিল। 2 জনেই চোখ উল্টে পড়ে রইল মেঝে। নির্জন রাস্তা দিয়ে একরকম ছুটতে ছুটতে গাঁয়ের বাইরে এসে হলধরকে নামিয়ে দাঁড় করালো গোবিন্দ।
তারপর দম নিতে নিতে বলল, খুব তো কাঁধে চেপে নিলে কিছুক্ষণ, এবার হাঁটো তো চাঁদু, চটপট হাঁটো, কর্তাবাবু তোমার গদ্দানের জন্য বসে আছে। হলধর ওরফে পীতাম্বর খিচিয়ে বলে উঠল, খুব কেদ্দানি দেখালে যা হোক, পই পই করে বললুম, ওরে সেই অলক্ষণে বুড়ো বিপিনের বাড়িতে গেট হয়ে বসে লুচি গিলছে, তা শুনলে সে কথা? আমার কোন দায় পড়েছিল আগ বাড়িয়ে খবর দেবার? একটু মায়া পড়েছিল বটে, কিন্তু টানা হ্যাঁচড়া সেটাও গেছে। যাও এবার গিয়ে কর্তাবাবুর লাঠি হাঁটা খাও গিয়ে, গতরখানাই যে বানিয়েছ, ঘিলুর জায়গায় তো আসলে ঘুরে বেড়াচ্ছে। গোবিন্দ হলধরকে একখানা মৃদু রদ্দা মেরে বলল, আর মেলা ফটফট করতে হবে না, পা চালিয়ে চলো। পীতাম্বর ভারী হতাশ হয়ে হলধরের কান দিয়ে বাইরে বেরিয়ে এলো। খামোখার সময় নষ্ট করে লাভ নেই, আজ আবার নিশুত রাতে মথুরাপুরের শিবুদাসের গুদামে শুঁটকি মাছ শুকতে নেমন্তন্ন করে গেছে সনাতন। পীতাম্বর বেরিয়ে আসতেই হলধর চেতনা ফিরে পেয়ে চারদিকে তাকিয়ে হঠাৎ হাউড়ে মাউড়ে করে উঠল, ওরে বাবা রে, আমি কোথায় এলাম রে, কাকা ধরে আনলো রে, ভূত নাকি রে তোরা? ভূত, পায়ে ধরি বাবা, ভূত, সাজ মানবো আর প্ল্যানচেট করবো না, বিশ্বাস কর। পীতাম্বর খুবই ক্ষুব্ধ চিত্তে দৃশ্যটা দেখছিল। হলধর চেঁচাচ্ছে আর দুই গুন্ডা তার দু হাত ধরে টানাটানি করছে। হঠাৎ গোপাল বলল, এই দাঁড়া তো গোবিন্দ, দাঁড়া, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। কিসে সন্দেহ? এ টুপিটা খোল, মুখখানা ভালো করে দেখি। কেন বলো তো? দেখ, সে লোক তো নাও হতে পারে, ভজন বুড়ো এত দুবলা নয়, মনে আছে গতকাল রাতে আমাদের হাত ফসকে কেমন পিছলে বেরিয়ে গেল? হ্যাঁ তা বটে, তাহলে দেখো। বলে গোবিন্দ এক টানে বাঁদুরে টুপিটা খুলে ফেলল। গোপাল একখানা দেশলাই কাঠি ফস করে মুখের সামনে ধরতেই হলধর কাঁপতে কাঁপতে বলল, না বাবা, আমি সে লোক নই, জন্মেও আমি সে লোক ছিলাম না, সে লোকগুলো যতটা খারাপ হয় আমি ততটা খারাপ নই বাবারা। ভালো করে দেখে গোপাল একটা শ্বাস ছেড়ে বলল, না রে, সে লোক নয়, ভজন বুড়োর বয়স 130 বছর, এই তো 80 বছরের খোকা। গোবিন্দ বলল, হ্যাঁ তাহলে তো 7 হাত জল গো গোপাল দা, এখন সে লোককে পাই কোথা? হলধর হঠাৎ শুনতে পেল কে যেন ফিসফিস করে বলে দিচ্ছে, বিপিন বাবুর বাড়ি, বিপিন বাবুর বাড়ি। হলধর কাঁপতে কাঁপতে বলল, বিপিন বাবুর বাড়িতে যাও বাবা, বিপিন বাবুর বাড়িতে মেলা সে লোকে একেবারে গিজ গিজ করছে। গোবিন্দ বলল, তখন থেকে কেবল শুনছি বিপিন বাবুর বাড়ি, বিপিন বাবুর বাড়ি, এই চল তো একবার বাড়িটা দেখিয়ে দাও তো, ও বুড়ো দেখিয়ে দাও। হলধর বিনয়ে গলে গিয়ে বলল, তার বলতে, আস্তাকে হোক, এই যে এইদিকে। পীতাম্বর ওদিকে হাঁফ ছেড়ে বলল, যাক বাবা, আর একটু হলেই শুঁটকি মাছের গন্ধ শোকার নেমন্তন্নটা ভেস্তে যাচ্ছিল। হলধর সোজা তাদের নিয়ে গিয়ে বিপিনবাবুর বাড়ির সামনে দাঁড় করিয়ে দিয়ে কাঁপা গলায় বলল, এই যে এই বাড়ি। বিপিনবাবুর বিপদের প্রথম পর্ব আজকের মতো এখানেই শেষ। এর পরের দিন অর্থাৎ মঙ্গলবার 14ই ডিসেম্বর, আগেই জানিয়েছি, আনছি দ্বিতীয় এবং শেষ পর্ব। তার লিঙ্ক আমরা মঙ্গলবার দিনই এখানে নিচে ডেসক্রিপশন বক্সে আর ওপরে আইবারেও দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য। কীরকম লাগলো দয়া করে জানাবেন নিচের কমেন্ট বক্সে, আপনাদের কমেন্টের জন্য আমরা অপেক্ষা করব। ধন্যবাদ, খুব শিগগিরই আসছি।